হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে প্রিপারেশান আমাদের চ্যানেলে শুরু হয়েছে তার সেকেন্ড ক্লাস এবং আজকের ক্লাসটিও জেনারেল নলেজের উপর রাখা হয়েছে। তো চলো আমরা আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, পোঙ্গাল প্রধান উৎসব কোন রাজ্যের? তাহলে পোঙ্গাল কোন রাজ্যের প্রধান উৎসব? অপশান এতে রয়েছে তামিলনাড়ু, অপশান বিতে রয়েছে আসাম, অপশান সিতে রয়েছে কেরালা, অপশান ডি রয়েছে তেলেঙ্গানা। তাহলে সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু রাজ্যের প্রধান উৎসব পোঙ্গাল। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যেরকম অগ্রহায়ণ মাসে একটি উৎসব পালন হয়, মূলত এখনকার দিনে গ্রাম বাংলার দিকেই পালন হয়, সেটি হচ্ছে নবান্ন উৎসব। তো সেই রকমই একটি উৎসব তামিলনাড়ুর পোঙ্গাল। যেরকম আমাদের পশ্চিমবঙ্গে নবান্ন, সেরকমই তামিলনাড়ুর পোঙ্গাল। এই পোঙ্গাল কথার অর্থ হচ্ছে কিন্তু বিপ্লব। এছাড়াও অন্যান্য যে অপশানগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যে কী কী উৎসব পালন হয় সেগুলো আমরা জেনে নেব। আসামে পালিত হয় বিহু উৎসব, কেরালায় পালিত হয় ওনাম উৎসব, তেলেঙ্গানায় পালিত হয় বোনালু উৎসব। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখো এইভাবে কিন্তু পূজা পার্বণের মাধ্যমে পোঙ্গাল উৎসব পালিত হয়। তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলে রেগুলার কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু প্রিপারেশনের জন্য আলোচনা শুরু হয়েছে। যারা এই প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করো, ভিডিওগুলো দেখো, তোমাদের কীরকম ধরনের ভিডিওগুলো হচ্ছে তোমরা সেগুলো কমেন্ট বক্সে জানাও। আমরা অনেক খেটে এই ভিডিওগুলো তৈরি করছি। যে অপশান যেটা সঠিক উত্তর সেই অপশানটা সম্পর্কে যেমন বলছি তার ডেসক্রিপশান, সেই সঙ্গে অন্যান্য যে অপশানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে সেগুলোও কিন্তু আলোচনা করা হচ্ছে এবং সেই সঙ্গে পাশে চিত্র, ম্যাপ এই সমস্ত কিন্তু সাহায্য নেওয়া হচ্ছে। তো অবশ্যই ভিডিওগুলি কেমন হচ্ছে, তোমাদের উপকার লাগছে কিনা সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে যাতে করে তারাও এই ভিডিওগুলো দেখতে পারে। তো দ্বিতীয় প্রশ্ন রয়েছে, সকারি উপাধি কে গ্রহণ করেন? সকারি উপাধি কে গ্রহণ করেন? অপশান এ, এটি রয়েছে ইতিহাস থেকে কোশ্চেন, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, শ্রীগুপ্ত। এই নামগুলোর মধ্যে খুব কনফিউশন লাগে, অনেকে বলবে সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষার হলে এই ধরনের চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত এইগুলো থেকে যে প্রশ্ন অপশানগুলো থাকে প্রায়ই অনেকেই ভুল করে আসে, মাথার মধ্যে কনফিউশন লেগে যায় দিয়ে। তো সকারি উপাধি কে গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, শ্রীগুপ্ত। তাহলে সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি কি করেছেন? দেখো নামটার মধ্যে দেখো শক থেকে এসছে, সকারি। তাহলে পশ্চিম ভারতে তিনি শক এই সম্প্রদায়ের তিনি অবসান ঘটিয়েছিলেন, তার জন্য তাকে বলা হয় সকারি। তিনি সকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার যদি আমরা অন্য অপশানগুলোর দিকে যাই, সমুদ্রগুপ্ত কী জন্য বিখ্যাত? তিনি গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন এবং সেই সঙ্গে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন। তাহলে এখান থেকে প্রশ্ন করতে পারি ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? তাহলে সেটি হচ্ছে সমুদ্রগুপ্ত। স্কন্দগুপ্ত কেন ইম্পর্ট্যান্ট? তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেন এবং তাকে ভারতের রক্ষাকারী নামে তিনি পরিচিত, তাহলে তিনি হচ্ছেন স্কন্দগুপ্ত, তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। শ্রীগুপ্ত, তিনি হচ্ছেন প্রথম গুপ্ত সম্রাট। তাহলে এই গেল। নেক্সট, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? ফিমার, ফিবুলা, রেডিয়াস নাকি স্টেপিস? তাহলে মানবদেহের সবচেয়ে ছোট হাড় রয়েছে কানে এবং সেই হাড়টির নাম হচ্ছে স্টেপিস। দেখতেই পাচ্ছ এই কানের অভ্যন্তরে এইরকম জায়গায় একটি হাড় রয়েছে, সেই হাড়টির নাম হচ্ছে স্টেপিস। তাহলে অন্যান্য যে হাড়গুলো সেগুলো আমরা একটু দেখে নিই। অন্যান্য হাড়ের মধ্যে থেকে সবথেকে বড় হাড় হচ্ছে কিন্তু মানবদেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার হাড়টি কোথায় রয়েছে? ফিমার হাড়টি রয়েছে এই জায়গাটায়, কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড় সেটার নাম হচ্ছে ফিমার। এরপর রয়েছে ফিবুলা দেখতে পাচ্ছ, হাঁটু থেকে এই যে নিচের কোনই পর্যন্ত এই জায়গাটার নাম হচ্ছে ফিবুলা এবং সেই সঙ্গে এখানে আরেকটি হাড় রয়েছে সেটি হচ্ছে টিবিয়া। আরেকটা হাড় হচ্ছে রেডিয়াস হাড় হচ্ছে এই যে কনুই থেকে কবজি, হাতের কবজি, এই মধ্যে দুটো হাড় রয়েছে রেডিয়াস আর আলনা, তার মধ্যেই এই হাড়টির নাম রয়েছে রেডিয়াস। অর্থাৎ রেডিয়াস হাড়টি হচ্ছে হাতের হাড় এবং ফিবুলা যে হাড়টির নাম দেওয়া আছে সেটা হচ্ছে পায়ের হাড়। আর এখানে যে স্টেপিস নামটা দেওয়া আছে সেটি হচ্ছে
কানের হাড়। নেক্সট প্রশ্ন, কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি কোন শ্রেণীর লিভার? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই লিভারের শ্রেণীভাগ থেকে কিন্তু একটা প্রশ্ন পড়বে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে কোনটি কোন লিভার? তাহলে হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আমরা যদি দেখি কাঁচির যে চিত্র, তাহলে দেখতে পাবো যে এর কাঁচির ক্ষেত্রে দেখো আলম্ব ঠিক এই মাঝখানে থাকে, আলম্বটা ঠিক তার মাঝখানে থাকে। একদিকে ভার প্রদান করা হয় আর একদিকে বল প্রদান করা হয়, এইভাবে তার গঠনটা থাকে। আমরা যদি তিনটে লিভারেরই দেখি তাহলে দেখতেই পাচ্ছ, প্রথম শ্রেণীর লিভার হচ্ছে টিউবওয়েলের হাতল, দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে বটল ওপেনার, তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের বাহু। তাহলে তিনজনের দিকে তাকাও, আলম্বর দিকে তাকাও। আলম্বটা থাকে এর মাঝখানে, এর আলম্বটা থাকে প্রথমের দিকে সামনের দিকে, এবং এই তৃতীয় শ্রেণীর লিভারের আলম্বটা থাকে শেষের দিকে। এইভাবে কিন্তু কিছু পরিবর্তন রয়েছে। এগুলো এই যে উদাহরণগুলো রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার এরকমভাবে পোস্ট পরীক্ষায় পড়েই থাকে, তো সেগুলো একটু মনে রাখবে। সেই সঙ্গে দাঁড়িপাল্লা এগুলো রয়েছে। ছিপ, এখানে যেমন তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে বললাম মানুষের বাহু, সেই সঙ্গে হচ্ছে ছিপ হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার, তাহলে সেটি সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয়, নাকি সাংবাদিকতার জন্য দেওয়া হয়, নাকি সাহিত্যে দেওয়া হয়, নাকি উপরের তিনটি ক্ষেত্র থেকেই এই পুরস্কার মনোনীত হয়? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের তিনটি ক্ষেত্রেই এইটা দেওয়া হয় পুলিৎজার পুরস্কার, সঙ্গীত, সাংবাদিকতা এবং সাহিত্য। এবং পুলিৎজার পুরস্কার তোমরা পাশেই দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুলিৎজার পুরস্কার। তো পুলিৎজার পুরস্কার একটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয় এই পুরস্কার। এটি 1917 সালে এটির সম্পর্কে ভাবনা শুরু হয়েছিল। তখনকার যে সংবাদপত্রের প্রকাশক ছিলেন জোসেফ পুলিৎজার, তিনি একটি উইল করে গেছিলেন বা ইচ্ছাপত্র করে গেছিলেন এবং কলম্বিয়া ইউনিভার্সিটিকে একটি অনুদান দিয়ে গেছিলেন, এবং সেখান থেকেই সেই অনুদান থেকেই কিন্তু প্রতি বছর এই পুলিৎজার পুরস্কার সঙ্গীত, সাংবাদিকতা ও সাহিত্যে দেওয়া হয়ে থাকে। আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই তাহলে গোবিন্দ বিহারী লাল 1937 সালে সাংবাদিকতার জন্য এই পুরস্কার পান। ঝুম্পা লাহিড়ী লেখক, তিনি 2000 সালে লেখিকা, তিনি 2000 সালে এই পুরস্কার পান। আদনান আবিদি 2022 সালে তিনি ছিলেন একজন ফটোগ্রাফার জার্নালিস্ট, তিনি কোভিড-19 সময় বিভিন্ন রকম ছবি তুলেছিলেন, তো এবং তার সাংবাদিকতার জন্য সেই জন্য তাকে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, WHO সদর দপ্তর কোথায়? WHO পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কোভিড-19 জন্য কিন্তু এই দপ্তরটি খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করেছিল। আমাদের যে মহামারী অতিমারির সিজন ছিল কোভিড-19, সেই সময় কিন্তু WHO ভূমিকা অনস্বীকার্য। তো এই WHO সদর দপ্তর কোথায়? WHO সদর দপ্তরটা তোমাদেরকে চিত্রে দেখাচ্ছি। এই হচ্ছে WHO সদর দপ্তর, দেখতেই পাচ্ছ এখানে লোগোটা দেওয়া রয়েছে। তো এই WHO সদর দপ্তর কোথায়? জেনিভা, সুইজারল্যান্ডের জেনিভা, নাকি নতুন দিল্লি, নিউ ইয়র্ক, নাকি প্যারিস? কোনটা সঠিক উত্তর হবে? WHO সদর দপ্তর, তাহলে WHO সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভা। WHO সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভা। এই WHO ছাড়াও WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ব্যবসা বাণিজ্যের জন্য যে সংস্থা, আন্তর্জাতিক সংস্থা রয়েছে, সেটি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেটিরও সদর দপ্তর হচ্ছে জেনিভা। এছাড়া আমরা যদি নিউ ইয়র্কের দিকে তাকাই, নিউ ইয়র্কে হচ্ছে ইউএনওর সদর দপ্তর। ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, বা যাকে বলা হয় জাতিপুঞ্জ, ইউএনওর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। আর ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস। UNESCO, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এর সদর দপ্তর হচ্ছে প্যারিস। নেক্সট প্রশ্ন, খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, টাইগার রিজার্ভ এর জন্য করবেট টাইগার রিজার্ভ কোন রাজ্যে রয়েছে? কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, নাকি উত্তরাখণ্ড? কোন রাজ্যে রয়েছে করবেট টাইগার রিজার্ভ? তাহলে এটি রয়েছে অপশান ডি, উত্তরাখণ্ড রাজ্যে। এটি কোথায় রয়েছে? উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা পাশের ছবিটা উঠেছে, এটা হচ্ছে
জিম করবেট ন্যাশনাল পার্ক। এই জিম করবেট ন্যাশনাল পার্কটি রয়েছে উত্তরাখণ্ডের নৈনিতালে এবং এটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। এটি স্থাপিত হয় 1936 সালে এবং এই পার্কেই প্রথম প্রজেক্ট টাইগার এই উদ্যোগ নেওয়া হয় বাঘ সংরক্ষণের জন্য। তাহলে জিম করবেট ন্যাশনাল পার্কে বাঘ সংরক্ষণের জন্য যে প্রজেক্ট নেওয়া হয় সেটি হচ্ছে করবেট টাইগার রিজার্ভ। সেখানে বাঘ সংরক্ষণ করে রাখা হয় এবং এই জিম করবেট ন্যাশনাল পার্ক এটি স্থাপিত হয় 1936 সালে। এবং আরেকটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হচ্ছে কিন্তু এই জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটি উত্তরাখণ্ডের নৈনিতালে রয়েছে। নেক্সট প্রশ্ন, বর্তমানে গুগলের সিইওর নাম কি? সিইওর পুরো নাম হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। তাহলে গুগলের সিইওর নাম কি? মার্ক জুকারবার্গ, নীলমোহন, নাকি সুন্দর পিচাই, নাকি অ্যান্ডি জাসেই? তাহলে বর্তমানে গুগলের সিইওর নাম হচ্ছে সুন্দর পিচাই। তিনি আমাদের পশ্চিমবঙ্গের যে খড়গপুর আইআইটি রয়েছে সেখান থেকে কিন্তু তিনি পড়াশোনা করেছেন, তারপরেই কিন্তু গুগলের সিইও নির্বাচিত হয়েছেন। তাহলে সুন্দর পিচাই। এবার অন্যান্য নামগুলি আমরা একটু জেনে নিই। ইনি হচ্ছেন সুন্দর পিচাই। এবার মার্ক জুকারবার্গ কী জন্য বিখ্যাত? তিনি হচ্ছেন মেটার সিইও, META, ফেসবুক যার অধীনে রয়েছে মেটা, সেই মেটার সিইও হচ্ছে মার্ক জুকারবার্গ। ইউটিউবের সিইও হচ্ছে নীলমোহন, ইউটিউবের সিইও হচ্ছে নীলমোহন। এবং আমাজনের হচ্ছে সিইও অ্যান্ডি জাসেই। পরের প্রশ্ন, 1024 MB ইজিক্যাল টু কত জিবি? 1 জিবি, নাকি 1000 জিবি, নাকি 1024 জিবি, নাকি 8 জিবি? কত 1024 MBতে কত জিবি হয়? তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 জিবি। আমরা যদি এর ভাগটা একটু দেখে নিই তাহলে বুঝতে পারবো। দেখতেই পাচ্ছ এখানে 8 বিটে হচ্ছে 1 বাইট, 1024 বাইটসে হচ্ছে 1 কেবি, 1024 কেবিতে 1 MB, 1024 MBতে 1 জিবি বা গিগাবাইট, 1024 জিবিতে হচ্ছে 1 টিবি বা টেরাবাইট, 1024 টিবিতে হচ্ছে 1 পেটাবাইট বা পিবি। এই ভাগটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যে কোনো একটা ভাগ থেকে কিন্তু প্রশ্ন পড়তেই পারে, যেহেতু আজকে ইন্টারনেটের যুগ, সবাই এই সম্পর্কে ওয়াকিবহাল, ফলে যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন পড়তে পারে। তাহলে 1024 MBতে হচ্ছে 1 জিবি, এটা এখান থেকে প্রশ্ন পড়েছে। তো নেক্সট প্রশ্ন, অ্যাজোলা কি? খুব ইম্পর্টেন্ট একটা বিষয় অ্যাজোলা। তো এই অ্যাজোলাটা কি? এক শ্রেণীর ছত্রাক, নাকি এক শ্রেণীর জলজ প্রাণী, নাকি এক শ্রেণীর ফার্ন, নাকি এক শ্রেণীর ব্যাকটেরিয়া? তাহলে 6-7 বইয়ে এই অ্যাজোলা কি, এটা পরিবেশ বইয়ে রয়েছে। তো অ্যাজোলা কি? অ্যাজোলা হচ্ছে এক ধরনের জলজ ফার্ন জাতীয় উদ্ভিদ। দেখতে ঠিক এরকম ধরনের, জলের উপরে শ্যাওলারির মতন, কচুরিপানার মতন পড়ে থাকে, কিন্তু খুব গুরুত্ব রয়েছে এর। অ্যাজোলা ধান চাষের জমিতে যদি ছড়িয়ে দেওয়া হয় তার বীজটা, তাহলে লাগালে অ্যাজোলাটা কি করবে? সেই ধানের জমিতে ন্যাচারাল নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবে, ফলে চাষবাসটা খুব ভালো হবে এবং রাসায়নিক সার আমাকে কম প্রয়োগ করতে হবে। সেই সঙ্গে এই অ্যাজোলার যদি আমরা ইংরেজি নাম জানি তাহলে তার নাম হচ্ছে মসকিউটো ফার্ন বা মশা ফার্ন। কেন? যেহেতু দেখতেই পাচ্ছ জলের উপরে তারা ছড়িয়ে পড়েছে, তাহলে জলের উপরে ছড়িয়ে পড়ার জন্য এই স্থির জলের উপরেই কিন্তু মশা লার্ভা দেয়, ডিম পাড়ে, যে লার্ভা হয়, সেখান থেকেই মশার বংশবৃদ্ধি প্রজনন ঘটে। তো জলের উপরে যেহেতু এরা থাকছে, ফলে মশা কিন্তু ডিম পাড়ার সুযোগ পায় না, তার জন্য মশার বংশবৃদ্ধি ব্যাহত হয় এবং মশার সংখ্যা হ্রাস পায়। তো সেই মশার সংখ্যা হ্রাস পাওয়াতে কিন্তু এই মসকিউটো ফার্নের ভূমিকা খুব বেশি রয়েছে। এই অ্যাজোলা চাষের ফলে 90% কোনো একটা এলাকায় যে পরিমাণ হয়তো মশা উৎপন্ন হতো তার 90% পর্যন্ত কিন্তু মশা তাদের যে প্রোডাকশান সেটা কিন্তু কমে যায়। তাহলে অ্যাজোলা কিন্তু একই ধারে যেরকম আমাদের মশার যে উৎপাত, তো সেখান থেকে আমাদেরকে রেহাই দেয়, সেই সঙ্গে অ্যাজোলা কিন্তু জমির স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য বা জমিতে ন্যাচারাল নাইট্রোজেন সরবরাহের জন্য কিন্তু অ্যাজোলা চাষ খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য কৃষি দপ্তর থেকে বিশেষ করে ধান চাষের জন্য অ্যাজোলা চাষকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে থাকে।
তাহলে অ্যাজেলা হচ্ছে এক ধরনের জলজ ফার্ন, এটা মনে রাখতে হবে, জলজ ফার্ন জাতীয় উদ্ভিদ। এই 10টি প্রশ্ন আজকে পড়ানো হলো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকন প্রেস করে রাখবে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।